এই পর্যায়ে আমরা কিন্তু ডেটা এন্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা মাইক্রোসফট এক্সেল বা গুগল স্প্রেডশিট নিয়ে কথা বলবো। ডেটা এন্ট্রির মানে হচ্ছে ডেটা কালেক্ট করা বা ডেটা ট্রান্সফার করা, এবং এই যে ডেটা কালেক্ট করা বা ট্রান্সফার করা এগুলোকে স্টোর করার জন্য সাধারণত আমরা মাইক্রোসফট এক্সেল বা গুগল স্প্রেডশিট ব্যবহার করে থাকি। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাই আমাদের স্ক্রিনে এবং আপনাদের সাথে পরিচিত করিয়ে দিই মাইক্রোসফট এক্সেল এই সফটওয়্যারটিকে। যখনই আমরা কোনো ওয়ার্কবুক নিয়ে কাজ করতে যাব তখন আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ক্রিয়েট অপশনে যাব। যখন আমরা ক্রিয়েট অপশনে যাব তখন কিন্তু আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চলে আসবে এবং এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকেই আমরা কাজ করব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে আমি দুইটা কালার দিয়েছি, প্রথমে এই কালারটা এবং পরে এই কালারটা। এটাকে সাধারণত আমরা বলে থাকি হচ্ছে রো এবং এটাকে আমরা কলাম বলে থাকি। এটা আপনি যদি এক্সেলে কাজ করেন তাহলেই কিন্তু এখানে দেখলেও আপনি বুঝতে পারবেন যে আপনি যদি ইনসার্ট অপশনে যান আপনি দেখতে পাবেন যে এখানে দেখাচ্ছে যে রো কোনটা এবং কলাম কোনটা, যেটা আসলে আমরা যখন কোনো কিছু ইনসার্ট করব তখন আমরা দেখতে পাবো। এখানে আমরা অলরেডি একটা ছোট্ট ফরম্যাটিং আপনাদের জন্য করে রেখেছি এবং এই ফরম্যাটিংটা আপনারা যদি দেখেন একদমই প্রথমে সিরিয়াল নাম্বার, নেম, লোকেশন, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল এই সকল কিছু দেওয়া আছে। যদি আমরা এই টেক্সটগুলোর মধ্যে ফন্ট পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখানে এসে ফন্টে ক্লিক করলে এটার মধ্যে ফন্টটা পরিবর্তন হয়ে যায় এবং যদি আপনি ফন্টের সাইজটা বাড়াতে চান, কমাতে চান তাহলে কিন্তু এখান থেকেই এই দুটো অপশন রয়েছে। পাশাপাশি এখানে আপনি ফন্টের সাইজ দেখেও বাড়াতে কমাতে পারবেন। এরপরে আপনি যদি এই টেক্সটগুলোকে বোল্ড করতে চান তাহলে এখান থেকে বোল্ড করতে পারবেন এবং যদি ইটালিক করতে চান তাও ইটালিক করতে পারবেন। এরপরে যদি আপনার টেক্সটের নিচে আন্ডারলাইন দিতে হয়, ডাবল আন্ডারলাইন বা সিঙ্গেল আন্ডারলাইন সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। এরপর আমাদের যে বক্সটা আছে এখানে, এই যে পুরোটা একটা বক্সের মধ্যে রয়েছে, সেই বক্সটা আমরা দিয়েছি হচ্ছে এখান থেকে। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে কোনো বর্ডার নাও দিতে পারেন। আবার চাইলে এখান থেকে কিন্তু বর্ডার সিলেক্ট করে অল বর্ডার দিতে পারেন, যেটা হচ্ছে পুরাপুরি আউটসাইডে দেখাচ্ছে। আবার আপনি যদি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু অনুসারেই কিন্তু এই যে বর্ডারগুলো বসবে। তো এখন দিলে এখানে কিন্তু বর্ডারটা বসে গেল। যদি এখন আমাদের এইটার পিছনে কালার করতে হলে এইখানে এসে আমাদেরকে এই কালারটা সিলেক্ট করতে হবে। যে পছন্দের কালারটা এটা। তো এমন কোনো কালার সিলেক্ট করবেন না যেটার কারণে আসলে আপনার টেক্সটগুলি বোঝা না যায় এবং যদি করেনও তাহলে সেই অনুসারে টেক্সটের কালারটা পরিবর্তন করে দিবেন এখান থেকে। যেমন ধরুন এখানে অটোমেটিক দেওয়া ছিল, আপনি এখান থেকে কালারটা পরিবর্তন করে দিতে পারেন। এখানে সিলেক্ট করে সেমভাবে কালারটা পরিবর্তন করে দেওয়া যায় এবং পিছনের যে কালারটা আছে সেটা চাইলে অন্য কালার করে দেওয়া যায়। এরপরে আমাদের যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোর অ্যালাইনমেন্টটা ফিক্স করার জন্য আমরা পরের অপশনটাতে আসতে পারি। আমাদের যে অপশনটা রয়েছে এটা যদি আমরা একটু বড় করে দিই, তাহলে আমরা দেখব যে এটা কিন্তু মাঝখানে রয়েছে। বিকজ এটা এই জায়গার কারণে, অর্থাৎ টেক্সট অ্যালাইনমেন্টের কারণে। আমরা যদি এটাতে ক্লিক করতাম এটা উপরে চলে আসতো। এটাতে ক্লিক করলে এটা মাঝখানে চলে আসবে এবং পাশের অপশনটার কারণে এটা নিচে চলে যাবে। এবং আমাদের যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু বরাবর মাঝখানে আছে। তো এটাকে যদি আমরা সাইডে নিতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং মাঝখানে থাকলে এখানে ক্লিক করব এবং সাইডে যাইতে হলে এটার মাধ্যমে ক্লিক করব। এরপরে যদি আমাদের টেক্সট যেগুলো থাকে, ধরুন আমরা এখানে ইমেল দিচ্ছি। তো ইমেলটা যখন আমরা দিচ্ছি বা ফোন নাম্বারটা দিচ্ছি, যদি এটার মধ্যে না আসে বা এটা যদি একটু সাইডে চলে যায়, ধরুন এটাকে আমরা যদি ছোট করে দিই তাহলে বুঝতে পারবেন যে এই লেখাটা কিন্তু এখানে পুরোপুরি সুন্দরভাবে বসেনি। তো তারপর এইভাবে দেখেন এইখানে কিন্তু বসেনি। এরপরে যদি আমি এইটা ক্লিক করে দিতাম তাহলে কিন্তু টেক্সটটা একটু নিচেও চলে আসতো বা আমি যদি এটাকে একটু নিচে নামিয়ে দিই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, তখন কিন্তু আপনি এটা দেখতে পারতেন যে এটা কিন্তু সুন্দরভাবে এখানে বসে গেছে wrap text এর কারণে। আমরা যখন ২ টা সেলকে একসাথে, এখানে দেখেন এখানে কিন্তু ২ টা সেল একসাথে মার্জ করা এবং টেক্সটটাকে সেন্টার করা। এটার কারণ হচ্ছে আমরা মার্জ এবং সেন্টার অপশনটা ব্যবহার করেছি। এখানে আরো অনেক অপশন আছে। আপনি চাইলে মার্জ অ্যাক্রস করতে পারেন। তারপর মার্জ শুধুমাত্র সেলকে মার্জ করতে পারেন। যেমন এটা এই সেলটাকে মার্জ করা। আমরা চাইলে এই সেলটাকে মার্জ করতে পারি। এখানে তাহলে দেখবেন এই সেলটা মার্জ হয়ে গেছে। আবার যখন আপনার আনমার্জ করতে হবে তখন ক্লিক করলেই এটা আনমার্জ হয়ে যাবে। ধরুন আমাদের এখানে স্যালারি ইনপুট করতে হলো।
কিন্তু আমাদের এক্সেলে অনেক কিছুই করা যায় যেটা সাধারণত আমরা ডাটা এন্ট্রি বাদেও আমাদের জেনে রাখা ভালো। যখন আমরা কোনো কিছু টাইপ করি, যেমন ধরুন এখানে আমরা 1 দিলাম, তারপরে 2 দিলাম, তারপরে 3 দিলাম। 3 দেওয়ার পাশাপাশি এখানে দেখেন এতটুকু। এখন কি আমরা ম্যানুয়ালি এখানে 1, 2, 3 দিতে থাকবো? আমরা এটাকে মাঝখানে নিয়ে আসি এবং এই যে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একদম নিচে যতদূর আমাদের দরকার ততদূর দিলে অটোমেটিক 1, 2, 3, 4 এইগুলো বসে যাবে। ধরুন আমাদেরকে এইখান পর্যন্ত যত এমপ্লয়ি আছে তাদের সেলারি সাম করতে হবে। এটার জন্য এক্সেলে অনেক ফাংশন রয়েছে। আপনি চাইলে এতটুকুর এভারেজ করতে পারেন, ম্যাক্সিমাম করতে পারেন, মিনিমাম করতে পারেন। এখন আমরা যেটা করব, এখানে একটা সাম ফাংশন বসাবো। তো সাম ফাংশনটা বসানোর জন্য এখানে আমরা এসে সামে ক্লিক করে যত থেকে যত পর্যন্ত আমাদের সাম করতে হবে ততটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু 0 দেখাচ্ছে। আমরা যখন এখানে 10 লিখবো, ধরেন এখানে 10 লিখলাম। তারপরে হচ্ছে 1000 বা এরকম যত বেশি যত অ্যামাউন্ট হতে থাকবে এটা অটোমেটিক যোগ হতে থাকবে। তো মাঝখানের ইনপুট যদি কখনো চেঞ্জ হয় তাহলে কিন্তু এখানের এই জায়গাটাও পরিবর্তন হয়ে যাবে। এর পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের যখন এক্সেলে কোনো কিছু পিকচার আপলোড করতে হয়, শেপ থেকে শুরু করে আইকন, এগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আবার অনেক সময় আমরা এখানে চার্ট অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের গ্রাফ অ্যাড করতে পারি, টেক্সট বক্স দিতে পারবেন, হেডার দিতে পারবেন, যেটা আমরা ওখানে করেছি যে এখন দেখেন অটোমেটিক হেডারটা চলে এসেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার ব্যাক করে গেলাম। এরপরে আমরা এখানে যদি কখনো কোনো কিছু ড্র করতে চাই তাহলে এই অপশনের মাধ্যমে আমরা ড্র করতে পারবো। প্রিন্ট করার ক্ষেত্রে আপনার পেজের যে মার্জিনটা আছে সেটা অনেকেই অনেক সময় ঠিক করে নেয়। তো এর জন্য আপনি এই যে এখানে প্রিন্ট মার্জিনটা সেট করে নিতে পারবেন। এক্সেলের ওরিয়েন্টেশনটা আমরা এখান থেকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপে নিয়ে যেতে পারি এবং যদি আমাদের সাইজটা চেঞ্জ করতে হয় তাহলে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি A4 থেকে শুরু করে প্রয়োজন অনুসারে। ব্যাকগ্রাউন্ডে যদি কখনো কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করতে পারি। ডিফারেন্ট কাইন্ডস অফ যে ফর্মুলাগুলো সেটা এই অপশনে থাকে। আমাদের যদি কখনো কোনো ডেটা এখানে অ্যাড করা লাগে বা ডেটা ভ্যালিডেশনের কাজগুলো যেগুলো আমরা স্প্রেডশিটে দেখি, তা আমরা এখান থেকে করতে পারি ডেটা ভ্যালিডেশনের কাজ। যখন আপনি ডেটা এন্ট্রি সেক্টরে কাজ করবেন আপনার সবচেয়ে বেশি এক্সেল ফাইলটাই রাখবে। যখন আপনি ওয়েব রিসার্চ করবেন, যখন আপনি এখানে ডেটা এনে রাখবেন, আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন। এতক্ষণ আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে অনেক কিছুই জানলাম, কিন্তু যখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন এবং আপনার ক্লায়েন্ট যাবে যে যাতে তার সাথে খুব সহজেই আপনি ফাইলটি শেয়ার করতে পারেন অথবা সে অন্যদের সাথে শেয়ার করতে পারে, তখন কিন্তু আমাদেরকে গুগল স্প্রেডশিট ব্যবহার করতে হবে। গুগল স্প্রেডশিটের সুবিধা এটাই যে এটা যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায় এবং এটা যে কোনো কারোর সাথে শেয়ারও করা যায়। পরবর্তীতে কিন্তু আপনি এটাকে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করে রাখতে পারবেন আপনার ড্রাইভে। তো চলুন আমরা এখন গুগল স্প্রেডশিট নিয়ে বিস্তারিত জানি। স্প্রেডশিট ব্যবহার করার জন্য আমরা ঠিক একইভাবে গুগল শিটে যাব। এখান থেকে গুগল স্প্রেডশিটটা ওপেন হয়ে যাবে। ঠিক এক্সেলের মতোই এখানে আপনি সব অপশনগুলো দেখলেও এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার এক্সেলের থেকে একটু কম কঠিন লাগবে। কারণ এই যে অপশনগুলো আছে এগুলো কিন্তু অনেক সহজভাবে রিপ্রেজেন্ট করা আছে এবং এইখানে আপনি খুব সহজেই এক্সেলের মতো ডেটা ইনপুট করতে পারবেন, বক্স ক্রিয়েট করতে পারবেন, প্লাস এখানে আপনি মার্জ করতে পারবেন যদি আপনার ২ টা সেলকে মার্জ করা লাগে। অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সবকিছু আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন। ইভেন কি আপনি যদি কোনো কিছু লিঙ্ক করতে চান তাহলেও লিঙ্ক করতে পারবেন। আপনার ফাংশনের অপশনগুলো এই জায়গায় রয়েছে। এরপরে উপরে যে ডেটা ভ্যালিডেশন থেকে শুরু করে ফরম্যাট, কোনো কিছু ইনসার্ট করা, এই সব কিছুই আপনার উপরের অপশনে রয়েছে। যখন আমরা কোনো ফাইল শেয়ার করব, আমরা ফাইলটা শেয়ার করার জন্য এখানে শেয়ার উইথ আদার্সে যাব। আদার্সে যাওয়ার সময় ধরুন আমরা এটার নামটা এটাই রাখি। যখন আমরা এটা করব তখন এখানে এসে আমরা তাদেরকে এখানে লিঙ্ক দিতে পারবো, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তারপর ভিউয়ারের জায়গায় যদি আমরা এডিটর দিয়ে দিই তাহলে সে এডিটও করতে পারবে। কমেন্টার দিলে সে এই স্প্রেডশিটটা দেখে শুধু কমেন্ট করতে পারবে। আবার যদি শুধু ভিউ দিই তাহলে শুধুমাত্র ভিউ অ্যাক্সেসই পাবে। তখন আমরা যখন কপি লিঙ্ক দিব তখন কপি লিঙ্ক করে তাকে পাঠিয়ে দিলে সে কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে। আবার যদি আমরা এই জায়গাটায় তার ইমেলটা বসিয়ে দিই তখনও কিন্তু এই ইমেলে সেই সেইম অ্যাক্সেসটা পেয়ে যাবে।
এখন এটাই হচ্ছে এক্সেলের সাথে আসলে স্প্রেডশিটের একটা পার্থক্য। পাশাপাশি যখনই আপনি স্প্রেডশিট বা গুগল ডক্সে কাজ করবেন, এখানে কিন্তু একটা কমেন্ট করার অপশন থাকে। অর্থাৎ আপনি এখানে কিন্তু একটা কমেন্ট করতে পারবেন যে এটাকে একটু এডিট করেন, এডিট দিস। তো আপনি যদি এটা কমেন্ট করেন, আপনার ক্লায়েন্ট যদি এটা কমেন্ট করে যে এডিট দিস, তখন আপনি এটা দেখতে পারবেন যে এটা এডিট করতে হবে। এবং এডিট করার পরে আপনি যদি এখানে লিখে দেন যে অলরেডি এডিটেড, দেন আপনার এখানে রিপ্লাই করলে দেখবেন যে আপনার ক্লায়েন্ট এটা দেখতে পাচ্ছে। যদি আপনি এডিট করে ফেলেন তখন এটাতে ক্লিক করে দিলে এখানে কিন্তু রিজলভ হয়ে যায়। কিন্তু তাও কিন্তু এই কমেন্টের হিস্ট্রিগুলো রয়ে যায়। যে আসলে এডিট হয়েছে বা এই জিনিসগুলো পরবর্তীতে এটা আসলে অর্গানাইজ থাকে। আপাতত আমাদের হাতে যেহেতু কোনো ডেটা নেই এবং আমরা কাজ করছি না এখানে, তো আমরা যখন কাজ করব তখন আমরা ডেটা ইনপুট করতে, করতে আপনাদেরকে কিছু অ্যাডভান্স ফিচার দেখাবো, যেগুলো পরবর্তীতে আপনাদের স্প্রেডশিট বা এক্সেল ব্যবহার করতে সাহায্য করবে। কিন্তু আপনারা শিখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। আমি স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেল বা গুগল স্প্রেডশিট নিয়ে অনেক কিছুই জানলাম, কিন্তু আরো অনেক কিছু আমাদের শেখার বাকি রয়েছে, যেগুলো আমরা প্র্যাকটিস করতে করতে শিখব। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।